অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় প্রত্যেক দিনের মতো আজও বিজ্ঞানের টুকরো খবর থাকছে, তার সঙ্গে থাকছে সাক্ষাৎকার, যেখানে আমরা বিজ্ঞানের গভীরে একটু ডুব দেওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি চারদিকে কি চলছে, বিজ্ঞানের ইতিহাসে কি কি ঘটেছে। অন্য দিনের মতো আজকেও শুনব বিজ্ঞানের খবর, তারপরে যাব সাক্ষাৎকারে। পৃথিবী থেকে লালচে রঙের মঙ্গল গ্রহকে দেখলে শান্ত মনে হয়। প্রকৃতপক্ষে মঙ্গলের বায়ুমণ্ডল পাতলা হলেও খুবই অশান্ত। সেখানে সবসময়ই প্রবল বেগে বাতাস বয়ে যায়। বিশাল বিশাল ধুলোর ঘূর্ণি অবিরত পাক খেতে থাকে। ফলে মঙ্গলের বায়ুমণ্ডলের গঠন কেবলই বদলে যায়। তাতে থাকা ধুলোর ঘনত্ব বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। এই বাতাস ও ঘূর্ণির বেগ এতদিন বলা হতো ঘণ্টায় 50 থেকে 100 কিলোমিটার। সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে এই বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন। প্রায় 50,000-এরও বেশি কৃত্রিম উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে তারা জানিয়েছেন যে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে বাতাস ও ঘূর্ণির বেগ ঘণ্টায় প্রায় 160 কিলোমিটার। অর্থাৎ যতটা ধারণা ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ ধুলো মঙ্গলের পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে চলে আসছে। এই নতুন আবিষ্কারের ফলে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানো আরও সহজ হবে, কারণ বাতাসের বেগ জানা থাকলে মঙ্গল পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করানো আরও বেশি নিখুঁত হবে। এ বিষয়ে আরও গবেষণা চলছে। বিজ্ঞানের খবর শুনলেন। রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আজকে স্টুডিওতে আমাদের অতিথি অধ্যাপিকা পূরবী মুখোপাধ্যায়। তিনি গোখেল মেমোরিয়াল কলেজে অঙ্কের অধ্যাপিকা ছিলেন। এছাড়াও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, সেখানেও তিনি কাজ করেছেন। বিজ্ঞানের যে প্রচার, মানুষের মধ্যে সাধারণভাবে বিজ্ঞান সম্পর্কে ধারণা গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা, সেটার সঙ্গেও তিনি জড়িয়ে রয়েছেন বহুদিন ধরে। তাকে আহ্বান করা মানেই আমাদের একটা সুযোগ গণিতের চর্চা আমাদের দেশে কিভাবে এগিয়েছে। এই দেশ বলতে অনেক কিছু হতে পারে, অনেক জায়গা হতে পারে। আমরা নির্দিষ্ট করে একটু কলকাতা শহরের কথা বলবো, তারপরে হয়তো অন্য জায়গায় যাব। স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। এর আগেও আপনি এসেছেন, আমাদের জানিয়েছেন এই সম্পর্কে, আপনি বই লিখেছেন, তার উল্লেখও করেছেন। আজকেও সেই ধারায় আমরা এগোবো। এখন আমরা জানি যখন কলকাতায় আমরা বিজ্ঞানের কথা বলি, অনেকগুলো শাখা এসে পড়ে, যেসব শাখার সঙ্গে খুব স্বাভাবিক নিয়মে গণিতের যোগ আছে, কিন্তু তার মধ্যে বোধহয় পদার্থবিজ্ঞান বেশি দাবি রাখে আলোচনার। খুব স্বাভাবিকভাবে একজন পদার্থবিদকে গণিত জানতে হয়, অঙ্ক জানতে হয়, না হলে তিনি এগোতে পারেন না। তো কলকাতাতেও যারা নামকরা পদার্থবিজ্ঞানী, তারা গণিতের ক্ষেত্রেও যথেষ্ট ভাস্বর। আমরা শুধু যদি এভাবেও দেখি যে সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা, তারা কিন্তু স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছিলেন মিশ্র গণিত নিয়ে। তো এভাবে যদি বলতে পারি যে কলকাতা একটা স্কুল অফ ফিজিক্স, সেটাকে যদি আমি মনের মধ্যে ধারণ করতে পারি, সেখানে গণিতের চর্চা কিভাবে হলো এবং আপনার লেখালেখি সূত্রে আপনি সেগুলোকে কিভাবে বিস্তার করেছেন, একটু যদি বলেন। এই প্রসঙ্গটা যখন এলো, আমি তাহলে বলি যে আমি এই কলকাতায় গণিতের চর্চার উপরে দুটো বই লিখেছি। একটা ইংরেজিতে হিস্ট্রি অফ দি ক্যালকাটা স্কুল অফ ফিজিক্স, আর অন্যটা হচ্ছে বাংলায়, যেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সপ্তর্ষি। তো দু জায়গাতেই আমি সারা ভারতের যে সমস্ত পদার্থবিজ্ঞানীরা কলকাতায় এসে কাজ করেছিলেন এবং অত্যন্ত সুখ্যাতি পেয়ে পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের একটা সুপ্রতিষ্ঠিত স্থান করে গেছেন, তাদের বিষয়ে আলোচনা করছি। আজকের এই অনুষ্ঠান শুরু করার আগে আমি ভারতীয় নবজাগরণের 3 মহাপুরুষ, যারা খুবই বিজ্ঞানমনস্ক ছিলেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষে বিজ্ঞান আন্দোলনের পথপ্রদর্শক ডক্টর মহেন্দ্রলাল সরকার, এবং বিজ্ঞানের শিক্ষা এবং গবেষণা কেন্দ্রের সৃষ্টিকারী স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশকে আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। প্রথমেই যার কথা বলতে হয় তিনি হচ্ছেন নবজাগরণে বিজ্ঞান আন্দোলনের কর্ণধার স্যার জগদীশচন্দ্র বসু। সকলেই জানেন যে তিনি বিদেশে শিক্ষালাভ করেছিলেন এবং ফিরে এসে 1894 সালে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। তিনি 1858 সালে জন্মেছিলেন, 1937 সালে মারা গিয়েছিলেন। এই জীবনের মধ্যে তার 3টি অত্যন্ত উচ্চমানের গবেষণা, যেটা
দুর্ভাগ্যবশত তার জীবনকালে কেউ স্বীকৃতি সেইভাবে দেননি। প্রথমটি হচ্ছে বিনা তারে বিদ্যুৎ তরঙ্গ পাঠানো। এই কাজটা তিনি প্রথমে কলকাতা টাউন হলে এবং পরে বিলেতের রয়্যাল সোসাইটিতে পরীক্ষামূলকভাবে দেখান, কিন্তু আদর্শগতভাবে শুভাকাঙ্ক্ষীরা বলা সত্ত্বেও তিনি পেটেন্ট নেননি। পরে তারই প্রক্রিয়া নিয়ে মার্কনি বেতার সম্বন্ধে গবেষণা করে নোবেল পুরস্কার পান। তার দ্বিতীয় আবিষ্কারটা আজকালকার দিনে আরও বেশি প্রাসঙ্গিক। তিনি মাইক্রোওয়েভের আবিষ্কার করেন এবং তার যন্ত্রের সাহায্যে তিনি দৃশ্য এবং অদৃশ্য মাইক্রোওয়েভের উপযুক্ত মাপ করতেও সক্ষম হন। কাজে সেই হিসেবে তিনি মাইক্রোওয়েভের আবিষ্কারক, এবং সেই আবিষ্কারটা অন্তত আমেরিকা থেকে বহুদিন পরে হলেও স্বীকৃতি পেয়েছে। এবং তৃতীয় হচ্ছে তিনি লেড সালফাইড সমন্বিত বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টিকারী কোহেরার যন্ত্র সাফল্যের সঙ্গে তৈরি করেন, তাই তাকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীরও জনক বলা হয়। কাজী স্যার জগদীশচন্দ্র বসু কী পরিমাণ বড় বৈজ্ঞানিক ছিলেন এটা বলার প্রয়োজন রাখে না। তিনি 1917 সালে তার সারা জীবনের সঞ্চিত অর্থ এবং স্ত্রীর সমস্ত অলংকার বিক্রি করে ভারতীয়দের জন্য আধুনিক যন্ত্রপাতি ও সুবিধাজনক পরিবেশ সম্বলিত বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট স্থাপন করেন। এখানে একটু থামিয়ে জিজ্ঞাসা করি, আমাদের যেহেতু গণিত নিয়ে মূল ভাবনা, খুব প্রাসঙ্গিক একটা জায়গা চলে এসেছে। জগদীশচন্দ্র বসু পরীক্ষামূলক বিজ্ঞানের ক্ষেত্রে পথিকৃৎ। এমনকি যখন সত্যেন্দ্রনাথ বসুরা গবেষণার কথা ভাবছেন, তখনও এই কলকাতায় জগদীশচন্দ্র বসু কাজ করাচ্ছেন, সিভি রমন কাজ করাচ্ছেন, কিন্তু দুজনেই মূলত পরীক্ষামূলক বিজ্ঞানের ক্ষেত্রে। এবং আমাদের পরবর্তীকালে একটা প্রশ্ন জাগে যে জগদীশচন্দ্রের যে কাজ, সেখানে গণিতের কি খুব বেশি প্রয়োগ হতো? গণিতের প্রয়োগ তো ছিলই, কারণ যখনই উনি মাপছেন যন্ত্র কিছু, একটা কথা যেটা সময় অভাবে বলা হলো না, বিদেশে উনি যেসব যন্ত্র দেখে এসেছিলেন, এক তো বিদেশি শাসক, তারা কোনো অর্থ সাহায্য দিত না এবং প্রচুর ঝামেলাই করতো। প্রেসিডেন্সি কলেজে তাকে যে জায়গাটা দেওয়া হয়েছিল, সেখানে বিদেশ থেকে কোনো যন্ত্র এনে রাখার পরিসরই ছিল না। কাজেই তিনি সমস্ত যন্ত্র এখানে স্থানীয় মিস্ত্রি দিয়ে তৈরি করেন। সেখানে গণিতের একটা বিরাট জায়গা আছে, কেন কোন তরঙ্গ কতটুকু জায়গার মধ্যে তিনি সৃষ্টি করতে পারবেন, মাপতে পারবেন, এগুলো সবই কিন্তু অত্যন্ত সূক্ষ্ম গণিতের ওপর নির্ভরশীল। বেশ, আচ্ছা, এরপরে আপনি যার নাম করলেনই, তার নাম না করলেই নয়, স্যার সিভি রমন। সিভি রমন 1888 সালে জন্মেছিলেন এবং 1970 সালে মারা গিয়েছিলেন। সিভি রমনের সবচেয়ে বড় কাজ সকলেই জানেন যে রমন এফেক্ট বা রমন প্রভাব, সেটাই পরে আসছে। কিন্তু গণিতের ব্যাপার বললেন বলে বলি, সিভি রমন 1907 সালে মাদ্রাস ইউনিভার্সিটি থেকে এমএ পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়েছিলেন এবং সেই একই বছরে উনি ভারতীয় অর্থ দপ্তরের চাকরিতেও প্রথম হয়েছিলেন এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসেবে কলকাতায় পোস্টিং পান। বাড়ি থেকে অফিস যাতায়াতের পথে তখন বউবাজারে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সে ভাগ্যচক্রে দেখা হয় এবং উনি অবসর সময়ে গবেষণা করার পারমিশন পান। এই 10 বছর 1907 থেকে 1917 উনি মূলত শব্দবিজ্ঞানের ওপর কাজ করেন এবং এই শব্দবিজ্ঞানের কাজটা ডিটেলসে বলার তো সময় নেই, পুরোপুরি গণিত নির্ভর এবং অত্যন্ত উচ্চমানের কাজ ছিল, যে কারণে তার এই কাজ এবং কিছু আলোক বিজ্ঞানের কাজের জন্য 1924 সালে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটি থেকে এফআরএস পান। তার আগে 1921 সালে তিনি বিলেতে গিয়েছিলেন এবং কাজ করে ফেরার সময়, এটা সবাই জানেন, যে জাহাজে ফিরছিলেন, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের উজ্জ্বল নীল বর্ণ দেখে তার মনে বৈজ্ঞানিক প্রশ্ন জাগে এবং বহু পরীক্ষা নিরীক্ষা করে, তখন যদিও ভালো যন্ত্রপাতি ছিল না, ওর দুই অত্যন্ত মেধাবী ছাত্র কে আর রামানাথন এবং কে এস কৃষ্ণন একটা স্তিমিত প্রতিপ্রভা লক্ষ্য করেছিলেন। পরে একজন ব্যবসায়ী জিডি বিড়লার অর্থানুলোক সাকুল্যে উনি কিছু নতুন যন্ত্রপাতি কিনে 1928 সালের ফেব্রুয়ারি মাসে, অ্যাকচুয়ালি 28শে ফেব্রুয়ারি, রমন লক্ষ্য করেন এক বিশেষ ধরনের বিকিরণ, এটাকে বিশ্ব সমাজ রমন এফেক্ট বা রমন প্রভাব বলে সমাদৃত করেছেন। এই যে কাজটা রমন এফেক্ট, তাতেও কিন্তু খুব জটিল গাণিতিক অনেক ক্যালকুলেশন আছে। এরপরে যে দুজনের নাম সবচেয়ে, যারা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, স্নাতক স্তরে দুজনেই ফলিত গণিত পড়েছিলেন, অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু 1894 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ঠিক 80 বছর বয়সে উনি কলকাতায় 1974 সালে মারা যান। তিনি ছিলেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, স্নাতকোত্তর স্তরে ফলিত গণিতেই তিনি এমএ পাশ করেছিলেন, কিন্তু তারপরে উনি কাজ করতে লাগলেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে এবং তিনি তো 1924 সালে আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস আইনস্টাইন সংখ্যায়ন করেছেন, এর জন্য তিনি পৃথিবী বিখ্যাত এবং সমাদৃত। তার কাজের ব্যাপারে মুগ্ধ হয়ে পল ডিরাক সাংখ্যিক স্পিন বা ঘূর্ণনযুক্ত মৌলিক কণাগুলির নাম দেন বোসন। এই বোসন হচ্ছে ফোটন, গ্লুয়ন, হিগস বোসন, এইগুলো ওই একই শ্রেণীভুক্ত।
আর একটা কাজের জন্য তিনি খুবই বিখ্যাত ইদানিংকালে হয়েছেন, সেটা হচ্ছে বোস-আইনস্টাইন ঘনীভবন বা বোস-আইনস্টাইন কনডেনসেট। তার কাজের উপর ভিত্তি করে আইনস্টাইন ভবিষ্যৎবাণী করেছিলেন যে পরম শূন্য বা অ্যাবসলিউট জিরোতে তাপমাত্রার কাছাকাছি গেলে বোসন কণাগুলি সর্বনিম্ন শক্তি স্তরে ঘনীভূত হয়ে পদার্থের নতুন অবস্থা সৃষ্টি করবে। তার এই ভবিষ্যৎবাণী 70 বছর বাদে 1995 সালে পরীক্ষামূলকভাবে আইনস্টাইনের এই বাণীর সত্যতা প্রমাণিত হয়। এবং খুব আনন্দের কথা, ওলফগ্যাং কেটারলি, যিনি নোবেল পেয়েছিলেন এই বোস আইনস্টাইন কনডেনসেটের উপর কাজ করে, কলকাতায় যখন এসেছিলেন আমাদের সুযোগ হয়েছিল তার সাক্ষাৎকার নেওয়ার। এখনও আমাদের মনে আছে উনি পর্বতারোহণ করতে ভালোবাসেন। যেদিন দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাবেন ঠিক তার আগের দিন আমরা এস.এন. বোস ন্যাশনাল সেন্টারে বসে তার সঙ্গে কথা বলেছিলাম, এবং এই বোস আইনস্টাইন কনডেনসেটের যে প্রসঙ্গটা এসে গেল, এইটা বারবার ঘুরে ঘুরে আসে, আজও আলোচনায় আসে, কিন্তু সেই সময় এসেছিল। যাই হোক, একদম এই শতাব্দীর প্রথম দিকে তার নোবেল পাওয়া। এবং যে তিনজনের কথা বলেছি আমি উল্লেখ করিনি, এরা সকলেই রয়্যাল সোসাইটির ফেলো হয়েছিলেন। তারপরে আসছি আমরা অধ্যাপক মেঘনাদ সাহার কথা। উনি 1893 সালে জন্মেছিলেন, 1956 সালে মারা যান। অত্যন্ত হতদরিদ্র পরিবারের ছেলে, শুধুমাত্র মেধা এবং অসীম মনোবল এবং সাহস নিয়ে অগ্রসর করে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের একজন। তিনিও স্নাতকোত্তর স্তরে ফরিদগণিতেই পড়াশুনো করেছিলেন, কিন্তু পরে তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী হিসেবে সারা বিশ্বে সমাদৃত হন। সাহা আয়নীভবন সমীকরণ বা সাহাজ আয়নাইজেশন ইকুয়েশন, এই তত্ত্বটি নক্ষত্রের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ব্যাখ্যা করার ক্ষেত্রে অপরিহার্য। এই সমীকরণের সাহায্যে নক্ষত্রের বর্ণালী শ্রেণী বিভাজন অর্থাৎ স্পেকট্রাল ক্লাসিফিকেশনও যথার্থ ব্যাখ্যা দেওয়া যায়। এবং এই সব কাজে অঙ্কের ব্যবহার অত্যন্ত অঙ্কের ব্যবহার ছাড়া তো তারা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, যে কারণে তাদের বলা হয়। 1948 সালে পশ্চিমবঙ্গের রাজধানী কলিকাতায় তিনি অনেক কষ্ট করে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন, যাতে ভারতবর্ষে নিউক্লিয় পদার্থবিজ্ঞানে আধুনিকভাবে গবেষণা করবার পথ সুগম হয়। এবং একটা কথা এখানেও উল্লেখ হয়তো করা যায় যে আরেকজন নোবেলজয়ী চন্দ্রশেখর সুব্রমণ্যম, তাকে ভারতে থাকাকালীন তার প্রতিভাকে স্বীকার করা এবং উদ্বুদ্ধ সবার সামনে তাকে উপস্থিত করা, তার কৃতিত্ব কিন্তু মেঘনাদ সাহার। ফলে আপনি যেখানে ক্যালকাটা স্কুল অফ ফিজিক্সের কথা বলছেন, সেখানে আমরা একটু টেনে নিয়ে গিয়ে প্রসারিত করে দিতে চাইছি অন্যান্য দিকে। এমনিতেও এলাহাবাদে তার যে কাজ, এলাহাবাদ ইউনিভার্সিটিতে তার যে কাজ, ইনফ্যাক্ট হরিশ্চন্দ্রকেও উনি প্রথম আবিষ্কার করেছিলেন। ফলে তার নামাঙ্কিত আজকের হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউট, সেখানে যোগটা ক্যালকাটা স্কুল অফ ফিজিক্সের হয়েই গেল আর কি। এরপরে আমরা আসছি দেবেন্দ্রমোহন বসু। 1885 সালে জন্ম, 1975 মৃত্যু। দেবেন্দ্রমোহন বসুকে আমার মনে হয় বিজ্ঞানে উপেক্ষিত, কারণ উনি যে পরিমাণ কাজ করেছেন সেটা সত্যি করেই আমরা স্বীকৃতি আজও বোধহয় দিইনি। উনি বিদেশে পড়াশুনো করেছিলেন এবং ওনার অসীম সৌভাগ্য যে ওনার ল্যাবরেটরিতে ওকে যিনি কাজ করাতেন তিনি হচ্ছেন সিটিআর উইলসন। উইলসন নিজে তখন মেঘ প্রকোষ্ঠ তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এবং আপনি বাংলাটা বললেন বটে, কিন্তু হয়তো কোনো একজন ছাত্র বা ছাত্রী যদি ক্লাউড চেম্বার শোনে, তাই সে ক্লাউড চেম্বারটা প্রত্যাশা করবে। হ্যাঁ, ক্লাউড চেম্বার বা মেঘ প্রকোষ্ঠ তৈরির কাজে ব্যস্ত ছিলেন এবং দেবেন্দ্রমোহন বসু তাকে সাহায্য করতেন এবং তার সহকারী ছিলেন, এবং তিনি এই প্রক্রিয়াটা খুব মন দিয়ে দেখেছিলেন। উনি তারপরে অনেক ইতিহাস আছে, সে বলার সময় নেই। উনি যখন শেষমেশ দেশে ফিরলেন তখন স্যার আশুতোষ মুখোপাধ্যায় ওকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োগ করলেন, এবং দেশে ফিরে উনি স্থানীয় সামগ্রী এবং দেশি উপাদানের সাহায্যে সাফল্যের সঙ্গে মেঘ প্রকোষ্ঠ নির্মাণ করেন এবং ফটোগ্রাফিক অবদ্রবের সাহায্যে তেজস্ক্রিয় সংঘাত বিঘটন সংক্রান্ত গবেষণা করেন। দেবেন্দ্রমোহনের এই গবেষণা ও আবিষ্কার পরবর্তীকালে MS ব্ল্যাকেটের নোবেল পুরস্কারের প্রাপ্ত প্রত্যগতি সংক্রান্ত গবেষণার অগ্রদূত ছিল। এখানে সত্যি সত্যি বলা দরকার, আরেকজন বিজ্ঞানী, মহিলা বিজ্ঞানীর নাম চলে আসে, বিভা চৌধুরীর কথা। ব্ল্যাকেট কিন্তু দেবেন্দ্রমোহনের এই অবদানে যথাযথ স্বীকৃতি দেন। উনি ওনার নোবেল লেকচারের সময় দেবেন্দ্রমোহনের কথা উল্লেখ করেন। দেবেন্দ্রমোহন বসুর এই যে মেঘ প্রকোষ্ঠ সংক্রান্ত গবেষণার প্রক্রিয়াটা বললুম, এই প্রক্রিয়াটি ব্যবহার করে ওনার তত্ত্বাবধানে অধ্যাপক শ্যামাদাস চট্টোপাধ্যায়, অধ্যাপক MS সিনহা এবং মহিলা বিজ্ঞানী বিভা চৌধুরী মহাজাগতিক রশ্মির গবেষণা করেন। এটা তখনকার দিনে একটা অনন্য সাধারণ কাজ। ভারতবর্ষের মতো একটা পরাধীন
এবং সব দিক থেকে পিছিয়ে পড়া দেশে। ফিরিয়ে আনি এই জায়গায় যে এই কাজগুলো করতে হলে গণিতের সাহায্য একান্ত আবশ্যক, এবং এমনকি যে ফটোগ্রাফিক প্লেটের কথা বলা হলো, মহাজাগতিক রশ্মিতে উপস্থিত যে ভারী কণাগুলো ফটোগ্রাফিক প্লেটের উপর তাদের চিহ্ন রেখে যায়, সে কতটা বাঁকছে এবং বাঁকার ফলে তার ভর কতটা জানা যাচ্ছে, তার জন্য গণিতের বিশেষ প্রয়োজন হয়। আর তাই অধ্যাপিকা পূরবী মুখোপাধ্যায় আজকে সেই ক্যালকাটা স্কুল অফ ফিজিক্সের প্রসঙ্গ আমাদের সামনে তুলে ধরছেন, যাদের কাছে গণিত বিশেষ প্রয়োজন ছিল, যাদের হাতে গণিতের বিকাশ সম্ভব হয়েছে। আমরা রয়েছি অন্বেষা অনুষ্ঠানে। আমরা এইবার একটু অন্যদিকে পাড়ি জমাবো, নাকি এখানেও কলকাতার আর কিছু উল্লেখ অবশিষ্ট আছে এখনো? আর একজনের কথা তো আকাশবাণীতে বসে না বললেই নয়, তিনি হচ্ছেন অধ্যাপক শিশির কুমার মিত্র। অধ্যাপক শিশির কুমার মিত্র অত্যন্ত ভালো ছাত্র ছিলেন এবং তার বিশেষ উৎসাহ ছিল পদার্থবিজ্ঞান এবং গণিতে। তিনি সিবি রমনের কাছে আলোক বিজ্ঞানে কাজ করে ফরাসি দেশে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন যে বেতার বিজ্ঞানী সবাই কাজ করছে। তখন তিনি চিঠি মারফত স্যার আশুতোষের কাছে অনুমোদন লাভ করেন, স্যার আশুতোষ তাকে অত্যন্ত উৎসাহিত করেন এবং তিনি বেতার বিজ্ঞানে কাজ শুরু করেন। কিন্তু 1923 সালে ফিরে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে নিযুক্ত করেছেন স্যার আশুতোষ। তারপরেই স্যার আশুতোষ 1924 সালে হঠাৎ মারা যান। তখন অধ্যাপক শিশির মিত্র একটুখানি ঝামেলা বিপদের মধ্যে পড়েন, কেন তার অত বড় শুভাকাঙ্ক্ষিত আর কেউ ছিল না। এবং তার সবচেয়ে বড় অবদান বোধহয় যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বেতার বিজ্ঞান পড়ানো শুরু করেন পদার্থবিজ্ঞানের মধ্যে। এবং বেতার বিজ্ঞানে আপনি আরও ভালো জানবেন যে সেখানে গণিত ছাড়া কিছু করা সম্ভবই নয়। কাজেই সেখানে খুব উচ্চমানের গণিতেরও যেমন প্রয়োজন ছিল, আবার পরীক্ষামূলক কাজেরও প্রয়োজন ছিল। কাজেই তিনি একদিকে পঠন পাঠনেরও ব্যবস্থা করেন, অন্যদিকে গবেষণাগারও তৈরি করেন। এবং সেই গবেষণাগার থেকে 1932-33 সালে প্রথম নিয়মিত রেডিও প্রচার তরঙ্গ শুরু হয়। কলকাতার কথা যখন আমরা বলছি, তখন এটা খুব ভালোভাবেই জানি যে কোনো একটা শহর বিদ্যাচর্চার ক্ষেত্রে বিচ্ছিন্ন থাকতে পারে না। যদি থাকে তাহলে তার অগ্রগতি হয় না। কলকাতাও স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে বিচ্ছিন্ন ছিল না। এই যেমন কথায় কথায় এলাহাবাদের কথা উঠে এলো, আরও অনেক শহরের কথা আসবে, দিল্লির কথা আসবে, বম্বের কথা আসবে, আজকের মুম্বাই। তো তার কথাও জানতে চাইব, কেননা ভারতবর্ষে বিজ্ঞান চর্চা এবং বিশেষ করে গণিত চর্চার অগ্রগতিতে এই দুটি শহরের অবদানও উল্লেখ করার মতো। অধ্যাপিকা পূরবী মুখার্জিকে আমি এবারে অনুরোধ করি যে এই বিষয়টার দিকে আমাদের নিয়ে যান। পদার্থবিজ্ঞানের সূত্র টেনেই বলছি যে আবার সেই কলকাতাতেই পড়াশুনো করেছিলেন এবং কাজ করেছিলেন। এর নাম আগেও বললাম, কে এস কৃষ্ণন। তিনি পরে কলকাতা থেকে এলাহাবাদে চলে যান। মেঘনাথ সাহা যখন এলাহাবাদ থেকে চলে এলেন কলকাতায়, তখন কে এস কৃষ্ণন সেখানে যান। তারপরে তিনি দিল্লিতে যান এবং তার প্রধান অবদান হচ্ছে যে স্বাধীন ভারতে প্রথম পদার্থবিজ্ঞানের জাতীয় গবেষণাগার ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি তিনি শুরু থেকে নির্মাণ কার্য, তার যন্ত্রপাতি ব্যবহার করা, সেখানে উপযুক্ত বৈজ্ঞানিক আনা এবং বিভিন্ন শাখায় কাজকর্ম করার সব কিছু ব্যবস্থা তিনি করেছিলেন। এটা তার বিরাট অবদান। এবং সেইখানে তিনি একদিকে গবেষণামূলক পদার্থবিজ্ঞানের যেমন ব্যবস্থা করেছিলেন, তেমনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের কাজ করারও প্রচুর সুযোগ সুবিধা দিয়েছিলেন। এটা ভারতবর্ষের মতো একটা নতুন স্বাধীন হওয়া দেশে খুব বড় অবদান বলেই আমি মনে করি। এই প্রসঙ্গে বলি যে যেহেতু আমার নিজের বিষয় গণিত, আমি গণিতের ওপর দুটো বই লিখেছি। একটা হচ্ছে রিসার্চ স্কুলস অন নাম্বার থিওরি ইন ইন্ডিয়া, আর অন্যটা হচ্ছে নোটেবল মডার্ন ম্যাথমেটিশিয়ানস অ্যান্ড স্ট্যাটিস্টিশিয়ানস অফ বেঙ্গল। আমি একটা জিনিস বলবো যে ভারতবর্ষে গণিতের নানা বিষয়ে কাজ হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মানের কাজ গণিতে দুটো বিষয়ই হয়েছে। একটা হচ্ছে সংখ্যাতত্ত্ব বা নাম্বার থিওরি, আর অন্যটা হচ্ছে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। আমি আজকে মূলত সংখ্যাতত্ত্বের ওপরই একটু বিস্তৃত আলোচনা করব, তবে রাশিবিজ্ঞানের ওপরেও দুজনের নাম না করলেই নয়, তাদের সম্বন্ধে একটু বলবো। ঠিক। সংখ্যাতত্ত্বে তিনটে গবেষণা কেন্দ্র খুব উল্লেখযোগ্য। এক হচ্ছে দাক্ষিণাত্যের গবেষণা কেন্দ্র, দ্বিতীয় নম্বর হচ্ছে পাঞ্জাবের গবেষণা কেন্দ্র, এবং শেষ হচ্ছে TIFR পশ্চিমে। এই তিনটে খুবই উল্লেখযোগ্য। দাক্ষিণাত্যেরটা এই কারণে খুব উল্লেখযোগ্য, তার কারণ শ্রীনিবাস রামানুজনের সম্বন্ধে বহু আলোচনা হয়েছে, অনেকেই জানেন, তবু আবার সেই না বললে হয় না। তিনি তো ভারতীয় গণিতে হিমালয়, তাকে বাদ দিয়ে কোনো আলোচনা সম্ভবই না। রামানুজনের জীবিতকাল খুবই সামান্য, 1887 সালে জন্মেছেন, 1920 সালে মারা গেছেন, 32 বছর।
কিন্তু এই 32 বছরে তিনি সংখ্যাতত্ত্বের নানা বিষয়ে প্রচুর কাজ করে গেছেন। নামগুলো করছি, অঙ্ক বরাবরই একটু অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট, কাজে সবার পক্ষে হয়তো বোঝা সম্ভব হবে না, ডিটেলসে বোঝানো আমার পক্ষে সময় নেই। অংশীকরণ বা বিভাগীকরণ তত্ত্ব, পার্টিশন থিওরি, প্রায় বন্টন আকার, মডিউলার ফর্মস, অসীম শ্রেণী, এটা সবাই জানেন, ক্রমিক ভগ্নাংশ, এটাও সবাই জানেন, উপবৃত্তীয় সমাকল, ইলিপ্টিক ইন্টিগ্রালস, অতি সংযোজক সংখ্যা, কম্পোজিট, হাইলি কম্পোজিট নাম্বারস, পাই, ডায়াফান্টাইন ইকুয়েশনস, টাউ অপেক্ষক বা টাউ ফাংশন এবং মক থিটা ফাংশন, এগুলো হচ্ছে তার প্রধান কাজের বিষয়। তার বিস্ময়কর প্রতিভার খবর পেয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জিএইচ হার্ডি তাকে কেমব্রিজে নিয়ে যান এবং সেখানে পঠন পাঠন গবেষণার উপযুক্ত ব্যবস্থা করে দেন, আর্থিক সাহায্যেরও ব্যবস্থা করেন। এবং তার আরেক বন্ধু লিটল উড তিনিও ছিলেন, এবং সেই সময় প্রশান্তচন্দ্র মহালনবিশও সেখানে ছিলেন, এবং প্রত্যেকের লেখাতেই একই জিনিস প্রকাশ পেয়েছে যে এক বিস্ময়কর প্রতিভা। এবং তিনি তখন পশ্চিমী গণিত সমাজ প্রথম তার অসাধারণ প্রতিভার নিদর্শন পান। তিনি প্রথম ভারতীয় যিনি গণিত বিজ্ঞানে এফআরএস হয়েছিলেন 1918 সালে। কিন্তু দুর্ভাগ্য যে বিলেতের আবহাওয়া এবং অপুষ্টিজনিত কারণে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ অবস্থায় ম্যাড্রাসে ফিরে আসেন এবং মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে তিনি এই মক থিটা অপেক্ষকের উপর কাজ করেন। রামানুজনের আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, তিনি অনেক কনজেকচার বা পূর্বানুমান করেছেন, প্রায় 3500 গাণিতিক পূর্বানুমান করেছেন, এবং সেটা অত্যন্ত উচ্চ পর্যায়ের গণিত, এবং সেগুলোর প্রমাণ দিয়ে যাননি। তার মৃত্যুর পরে প্রায় 12 বছর ধরে পৃথিবীর অত্যন্ত বিখ্যাত গণিতবিদরা সেইগুলো প্রমাণ করেছেন, এবং আশ্চর্যের বিষয় দেখা গেছে যে সেই পূর্বানুমানের 99.7% সঠিক, খুব কম ভুল। এক বিস্ময়কর প্রতিভা, বোধহয় বিরল বললেও কম বলা হবে সারা পৃথিবীতে। এবং ঘটনা হচ্ছে এটাই যে শতাব্দীর ওই অর্ধে তো নয়, বিংশ শতকের একেবারে শেষের দিকে বলা যেতে পারে রামানুজনের কাজগুলো নিয়ে সঠিক আলোচনা হয়েছে, তার ইতিহাস পঞ্জি তৈরি হয়েছে, এবং পরপর ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে কয়েকজন গণিতবিদ এসে আরো বিস্তারিত করেছে, আমেরিকা থেকে, হ্যাঁ, বিস্তারিত করেছেন, যার ফলে আমরা এই দেশের মানুষরাও বুঝেছি যে রামানুজনের গুরুত্বটা ঠিক কোথায়। এবং রামানুজনের কিছু কাজ আজও অত্যন্ত প্রাসঙ্গিক, যেন পাইয়ের যেটা অ্যাপ্রক্সিমেশন উনি দিয়েছেন, আমি খবর নিয়ে শুনেছি কম্পিউটার সায়েন্টিস্টদের কাছে যে অ্যালগরিদম ওরা ইউজ করে ফাস্টেস্ট, সেটা কিন্তু সে রামানুজনের দেওয়া প্রক্রিয়ায়। অসাধারণ এক প্রতিভা। আর একজনের নাম এই দক্ষিণ স্কুলের করতে হবে, যিনি সংখ্যাতত্ত্বের একটা বহু প্রাচীন কনজেকচার, ওয়ারিংস প্রবলেম, যেটা নাকি প্রথম বলেছিলেন 1640 সালে পিয়েরে দে ফারমাট, এবং সেই এটা ছিল যে কোনো একটি সংখ্যাকে 4টি সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। সেটা 1770 সালে এডওয়ার্ড ওয়ারিং আর একটু সামান্যীকরণ করেন এবং বলেন যে 4টি সংখ্যার বর্গের অথবা 9টি সংখ্যার ঘনের অথবা 11টি সংখ্যার চতুর্ঘাতের ইত্যাদির সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। তো ওয়ারিংয়ের এই সমস্যাটা 1770 সালের সমস্যা, দীর্ঘদিন বহু গণিতবিদ বিশ্বজুড়ে চেষ্টা করেও পারেননি। কিন্তু এস.এস. পিলাই 1930 এবং 1936 সালের মধ্যে কিছু শর্ত সাপেক্ষে এই পূর্বানুমানটি প্রায় সমাধান করে ফেলেছিলেন। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে 1986 সালে আর এক ভারতীয় সংখ্যাতত্ত্ববিদ অধ্যাপক আর বালাসুব্রমণিয়ান, উনি আজও বেঁচে আছেন এবং আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, তিনি তার 2 ফরাসি সহযোগী মিলে ওয়ারিংয়ের এই পূর্বানুমানটি পুরোপুরিভাবে সমাধান করতে সক্ষম হন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বারবার চলে আসে যে এই যে দাক্ষিণাত্যের গণিতে এই ব্যুৎপত্তি, সেখানে অতীতে গেলেও সেই মাধব তার স্কুল অফ ম্যাথামেটিক্স, এইটা কি একটা এই কারণে হয়েছে যে তাদের মধ্যে একসঙ্গে কাজ করার প্রবণতা থেকেছে, নাকি সেটা সবসময় সত্যি নয়, যেটা অনেক সময় বলা হয় পূর্ব ভারতে সেটা ঘটেনি? টিআইএফ এর ক্ষেত্রে সেটা খুবই সত্যি যে মিলিত গবেষণা, কিন্তু ধরুন রামানুজন বা এস.এস. পিলাই এরা একাই কাজ করেছেন। এস.এস. পিলাইকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এনেছিলেন লেভি, কিন্তু এমনই দুর্ভাগ্য তিনি একটা প্লেন ক্র্যাশে মারা যান, নাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আরও অনেক গণিতে এগিয়ে যেতে পারতেন। এরপরে পাঞ্জাব স্কুলের কথা আমি বলেছি। পাঞ্জাব বঙ্গদেশের মতোই বিভাজনে খুবই অ্যাফেক্টেড হয়েছিল, পার্টিশনে। আমাদেরও যেমন পূর্ববঙ্গ বেরিয়ে গেল, ওদেরও পশ্চিম পাঞ্জাব বেরিয়ে গেছে। তো পশ্চিম পাঞ্জাবে লাহোর বিশ্ববিদ্যালয় খুব স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ছিল। সেখানে সর্বদমন চাওলা, তিনি 1907 সালে জন্মেছিলেন, 1995 সালে মারা গেছেন। তিনি ছিলেন এক অসাধারণ গণিতজ্ঞ
তার বাবাও গণিতবিদ ছিলেন। যাই হোক, ওনার জন্ম হয়েছিল লন্ডনে। তারপরে উনি লাহোর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো শেষ করে ফিরে গিয়েছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে, এবং সেখানে তিনি সেই বিখ্যাত লিটল উডের কাছে গবেষণা করেছিলেন কে অ্যানালগ অফ রিমান জিটা ফাংশনের ওপরে। এটা অত্যন্ত উচ্চ শ্রেণীর গণিত, এখানে বলা সম্ভব না, নয়। গণিতের যে কোনো শাখায় যখন দীর্ঘদিনের চর্চা হয় সেটা উচ্চ শ্রেণীতে উঠতে বাধ্য। হ্যাঁ। খুব স্বাভাবিক, এবং জটিল হতে উনি বাধ্য। যে থিসিসের উপর 1931 সালে কেমব্রিজে পিএইচডি পান, তার শিরোনাম ছিল কন্ট্রিবিউশনস টু অ্যানালিটিক থিওরি অফ নাম্বারস। এবং ওনার সবচেয়ে বড় হচ্ছে যে উনি দুটো বিষয়ে ভীষণ ভালো কাজ করেছেন। এক যে রামানুজমের টাও ফাংশনের কথা আমি আগেই বলেছি, উনি রামানুজমের টাও ফাংশনের উপর প্রচুর কাজ করেছিলেন এবং নিজের ছাত্রদেরও করিয়েছিলেন। এবং ওর এক বিশিষ্ট ছাত্র গত মাসে মারা গেছেন, আর.পি. বাম্বা, উনি টাও ফাংশনের উপর প্রচুর কাজ করেছিলেন চাওলার সঙ্গে মিলে। এবং বাম্বা বলেছিলেন যে রামানুজমের টাও ফাংশন যে পৃথিবী জুড়ে খ্যাতি হয়েছে, এটার কিন্তু সূচনা করে গেছেন চাওলা। মানে অত বেশি কাজ করেছিলেন বলেই সারা পৃথিবীর গণিতজ্ঞদের ওইটার উপর নজর পড়েছিল। আর একটা যুগান্তকারী কাজ চাওলা করেছিলেন, সেটা হচ্ছে মার্গুলিস ওপেনহাইম উপপাদ্যের সঙ্গে জড়িত। ব্রিটিশ গণিতজ্ঞ ওপেনহাইম ডায়ফন্টাইন সমীকরণের উপরে একটা কনজেকচার বা পূর্বানুমান করেন। 1929 সালে এই ব্যাপারে তিনি কনজেকচারটি করেছিলেন। 1934 সালে ভারতীয় গণিতবিদ চাওলা এইটার সমাধানের একটা পথ নির্দেশ করতে সক্ষম হন, এবং তার এই নির্দেশিত পথে ধীরে ধীরে অন্যান্য গণিতজ্ঞরাও কাজ করতে থাকেন। শেষকালে কিছু শর্ত সাপেক্ষে 1950 সালে ওপেনহাইম এই অনুসিদ্ধান্তটি 3জন বিদেশি গণিতবিদ প্রমাণ করতে সক্ষম হন। তার বহুদিন বাদে 1987 সালে, 50 থেকে 27 বছর বাদে, মার্গুলিস এটি পুরোপুরিভাবে প্রমাণ করেন। উল্লেখযোগ্য হচ্ছে যে এই প্রমাণ করার সময় মার্গুলিস আরও দুজন বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞ, এম.এস. রঘুনাথন, যিনি এফআরএস পেয়েছিলেন, এবং এস.জি. দানির দ্বারা প্রমাণিত কিছু তথ্য ব্যবহার করেন। এছাড়াও উত্তরকালে টিআইএফআর এর 3জন খুব নামকরা গণিতবিদ, কে.জি. রামানাথন, এস. রাঘবন এবং গোপাল প্রসাদ, এই ব্যাপারে খুব ভালো কাজ করেছে। আমরা সব শেষে একটু টিআইএফআর এর প্রসঙ্গে আসি, কেননা আমাদের সময় একেবারেই ফুরিয়ে গেছে বলা যেতে পারে। হোমি ভাবার উৎসাহ, অনুপ্রেরণা, আর্থিক সহযোগিতা এবং পরিশ্রমে আধুনিক মুম্বাই শহরে অত্যন্ত উচ্চমানের একটা গবেষণা কেন্দ্র তিনি তৈরি করেছিলেন। এবং তার চেয়েও তার অসাধারণ কাজ হচ্ছে যে প্রিন্সটনের ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি থেকে তিনি কে চন্দ্রশেখরনকে আনতে সক্ষম হয়েছিলেন। চন্দ্রশেখরনের অসাধারণ গাণিতিক প্রতিভা এবং অসাধারণ কর্মদক্ষতার জন্যই টিআইএফআর আজ এই গবেষণার শীর্ষে উঠতে পেরেছে। সেখানে খুব নামকরা গণিতবিদদের মধ্যে আছেন কে.জি. রামানাথন, এস. রাঘবন, কে. রামচন্দ্র ইত্যাদি। এবং এই গবেষণা কেন্দ্রটি যে কত উচ্চমানের সেটা এইটুকু বললেই সাধারণ লোক বুঝতে পারবেন যে আধুনিক গণিতে ভারতবর্ষে যে 3জন এফআরএস হয়েছেন, এম.এস. রঘুনাথন, সি.এস. শেষাদ্রি এবং এম.এস. নরসিংহন, 3জনই টিআইএফআর থেকে পড়াশুনো করেছেন, টিআইএফআর এ গবেষণা করেছেন। এবং আর বালসুব্রমণিয়ন, যিনি ওয়ারিংস প্রবলেমটা পুরোপুরি সমাধান করেছেন, তিনিও টিআইএফআরেই পড়াশুনো করেছেন। এবং এখনকার ভারতবর্ষে যে কজন সংখ্যাতত্ত্ববিদ খুব ভালো কাজ করছেন, তার মধ্যে একজন আমাদের বেলুড়েই আছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রফেসর সুকুমার দাস অধিকারী। এছাড়া অধ্যাপক দীপেন্দ্র প্রসাদ, টি.এন. সোরে এবং 2জন মহিলা বিজ্ঞানী, প্রফেসর হান্স গিল এবং প্রফেসর খান্দুজা, এরা সকলেই টিআইএফআর এর সঙ্গে নানাভাবে যুক্ত। শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করেছিলাম কলকাতা থেকে। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের এই দেশে, এই শহরে তো বটেই, গণিতের চর্চা কিভাবে এগিয়েছে, বিকশিত হয়েছে সেটা জানা। এবং শুরুতেই আমরা বলে নিয়েছিলাম যে শুধুমাত্র বিশুদ্ধ গণিতের কথা নয়, যে গণিত রোজকার কাজে লাগে, আমাদের ব্যবহারে লাগে, ফলিত গণিত, অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্স, তার কথাও আসবে। এবং একই সঙ্গে যেসব শাখায়, বিজ্ঞানের যেসব শাখায় গণিতের প্রয়োজন হয়, যেমন পদার্থবিজ্ঞান, ফিজিক্স, তার কথা খুব স্বাভাবিকভাবে আসবে। আমরা সেভাবেই এগিয়েছি এবং এগোনোর পর আমরা শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ থাকিনি, আমরা দেশের অন্যান্য শহরে গিয়েছি, বম্বেতে গিয়েছি, পাঞ্জাবে গিয়েছি, দিল্লিতে গিয়েছি। এবং তার ফলে আমাদের বিন্দুতে সিন্ধু দর্শন বলবো না, কিন্তু আবার দাবিও করতে পারি বেশ অনেকটা বোঝা হলো, জানা হলো।
আমরা ধন্যবাদ জানাবো অধ্যাপিকা পূরবী মুখোপাধ্যায়কে এবং শ্রোতাদের কাছ থেকে জানতে চাইব যে এই বিষয়ে তাদের কোনো আগ্রহ রয়েছে কিনা, যা আমরা পরবর্তীকালে তুলে নিতে পারি, পরবর্তীকালে আলোচনা করতে পারি। অন্বেষা আজ এই পর্যন্তই। নমস্কার। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।